ইচ্ছা থাকিলে উপায় হয়। আজ সেই বাণীর উপরে আমরা আমাদের প্রাইম নিউজ আসামের একটি বিশেষ প্রতিবেদন নিয়ে এসেছি। আজকে আমাদের সাথে একজন ব্যতিক্রমী অতিথি আছেন, যার মুখ থেকে একটি কথা সদায় থাকে, ইফ ইউ ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। মানে যদি আপনি একটি জিনিসের স্বপ্ন দেখেন তাহলে আপনি সেটাকে বাস্তবে রূপায়ণ করতে পারবেন। আজ আমাদের সাথে যিনি বিশেষ অতিথি আছেন, উনি 2018 বছরের এপিএসসিতে আসামের 8তম র্যাঙ্ক পেয়ে যিনি পাশ করেছেন, আমাদের করিমগঞ্জ, আমাদের বরাকবেলিরই সন্তান। আজ আমাদের সাথে উপস্থিত আছেন অনুরাগ রুদ্র মহাশয়। অনুরাগ রুদ্র মহাশয়, আপনাকে স্বাগতম জানাই আমাদের প্রাইম নিউজের এই বিশেষ অনুষ্ঠানে। ধন্যবাদ, আমি এসে খুবই ভালো লাগছে। আজকে আমাদের এই পর্ব নিয়ে আসার আসল যে উদ্দেশ্য হলো, সেই উদ্দেশ্য হলো যে আমাদের বরাকবেলি থেকে যারা এগিয়ে আসছেন বা অনেক দিন দেখা যায়, যেহেতু আজকের 2018 বছরের যারা এপিএসসি থেকে দিয়েছেন তার মধ্যে শুধু 3 জন আমাদের বরাক উপত্যকা থেকে উত্তীর্ণ হয়েছেন। আজ আমরা আনন্দিত যে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। সেই অতিথি আসামের স্তরে 8 নম্বর র্যাঙ্ক পেয়ে উনি পাশ করেছেন। আমরা যেভাবে জানি শুধু ইচ্ছা থাকিলে উপায় হয়, সেই কথাটা তো ঠিকই আছে, কিন্তু তার পিছনে অনেক স্যাক্রিফাইস, ত্যাগ থাকে। তো আপনার একদম সর্বপ্রথমে আপনার প্রথম থেকে যেভাবে শিক্ষা আজকে এত এগিয়ে আসছেন, বা সেই ক্ষেত্রে যদি আমাদের দর্শকদের এবং আমি তৎসঙ্গে আপনার কাছ থেকে একটি অনুরোধ রাখব যে আমাদের বরাকবেলি থেকে নিশ্চয় অনেক ছাত্রছাত্রীরা এই ইন্টারভিউটি দেখছেন। তো আমরা একদম আমাদের এই প্রতিবেদন প্রারম্ভ করার পূর্বে আমি চাই যে আপনি একটি মোটিভেশনাল কোনো কিছু, অনুপ্রেরণাদায়ক কোনো কিছু, একটি বাক্য দিয়ে আমাদের আজকের এই প্রতিবেদনটি আরম্ভ করেন। নিশ্চয়ই। দেখুন, আমি এটা সবসময় বিশ্বাস করি, ইট হ্যাজ বিন মাই ফার্ম বিলিভ, কারণ আমি বলা প্রসঙ্গে ঠিক হবে যে আমি একজন টিচার, আই ওয়াজ ডিরেক্টর অফ কম্পিটিটিভ এক্সামিনেশন ইউএসটিএম। তো আমার সংস্পর্শ ছেলেমেয়ের সাথে খুব ক্লোজলি থাকে, আর ইউএসটিএমে প্রচুর বরাকের ছেলেমেয়েরাকে আমি গাইড করছি বা আগেও করেছি। সো আমি যেটা বিশ্বাস করি যে ইফ ইউ ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। তো এই স্বপ্ন দেখাটাই খুব ইম্পর্ট্যান্ট, ওটাকে বাঁচিয়ে রাখা খুব ইম্পর্ট্যান্ট। ইফ ইউ ক্যান কিপ ইট অ্যালাইভ ফর লং এনাফ, আজকে না হয় কালকে এটা হয়ে যাবে। তো আমার মনে হয় সবাইকে এই মোটোটাকে নিজের লাইফে অ্যাজ অ্যান ইন্সপিরেশন নেওয়াটা খুবই উচিত। তো আপনার একদম প্রথম থেকে আমি শিক্ষার ব্যাপারে আপনার জানতে চাইব, যেহেতু আমাদের দর্শকরাও জানতে চাইবে যে আপনার একদম প্রথম থেকে শিক্ষার যে কয়েকটি ধাপ আপনি এগিয়ে আসছেন, সেই ধাপগুলো যদি একবার আপনি বলেন যে আপনি কোন কোন স্তরে কোন জায়গা থেকে শিক্ষা অর্জন করেছেন। আমার প্রারম্ভিক স্কুলিং করিমগঞ্জে হয়েছে। করিমগঞ্জের রোলেন্স মেমোরিয়াল হাই স্কুলে আই ডিড মাই ক্লাস 10th, ওখান থেকে করেছি, ভালো রেজাল্টই করেছিলাম। কিন্তু তারপর আমার তখন থেকে একটা ইচ্ছে ছিল যে আমি সিভিল সার্ভিসে যাব। আমি তখনের দিনে, এখন তো হয়তো মার্কস খুব বেশি আসে, আমি 2006-07 যখন পাস করি তখন আই গট ডিস্টিংশন মার্কস। তো ন্যাচারালি একটা আমাদের সিস্টেম থাকে, সায়েন্স পড়তে লাগে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে লাগে, হয়তো আমার মা বাবারও সেরকম একটা ইচ্ছে ছিল। বাট আমি খুবই ক্লিয়ার ছিলাম যে আমি সিভিল সার্ভিসেস বা হিউম্যানিটিসে যাব আমি, কারণ আমার ভালো লাগতো হিউম্যানিটিস। তো তখনও ধরুন আমি একদিকে ফাইট করে বাড়ির সাথে আমি আর্টস নিয়েছি, উইচ ইজ ভেরি আনকনভেনশনাল চয়েস, অ্যাটলিস্ট আমাদের বারাকভ্যালিতে তখন। কারণ বারাকভ্যালি এখনও বলবো, যেহেতু আমরা খুবই ব্যাকওয়ার্ড, আমাদের এক্সেপ্ট মেডিসিন বা ইঞ্জিনিয়ারিং ছাড়া জেনারেলি ভালো ক্যারিয়ার চয়েস দেখা হয় না। তো আমি হিউম্যানিটিস নেই, 11-12 হায়ার সেকেন্ডারি করি ফ্রম ফ্রন্টিয়ার জুনিয়র কলেজ, এটা করিমগঞ্জে তখন খুব নতুন করে খুলেছিল কলেজ, একটা রেন্টেড বিল্ডিংয়ে চলতো। বাট ওটা আমার খুব ইন্টারেস্টিং টার্ন অফ অ্যাফেয়ার্স ছিল, কারণ ফ্রন্টিয়ার জুনিয়র কলেজ যারা পড়াতেন 3-4 জন টিচার্স আমাদের ছিলেন, ওর খুব ভেরি ইয়াং। আমি একজনের নাম মেনশন করবো, সুশোভন দাস স্যার, হু ওয়াজ মাই গাইড। তো তখন ধরুন ফার্স্ট আমার এই এক্সপোজারটা আসে যে সিভিল সার্ভিস দেবো বা সেই ধরনের একটা জিনিস দেবো। যদিও করিমগঞ্জ খুবই ছোট শহর, এক্সপোজার খুবই কম ছিল। ইনফ্যাক্ট আমি যখন হায়ার সেকেন্ডারি পড়ি, হয়তো আজকের জেনারেশন বুঝবেন না, আমাদের ডায়াল-আপ কানেকশন থাকতো ইন্টারনেটে। কত সনে হায়ার সেকেন্ডারি? 2008 পাস করেছি, মানে 2006-এ আপনি এইচএসএলসি পাস করেছি। 80 আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি সেবা বোর্ড থেকে। 2008 আমি হায়ার সেকেন্ডারি পাস করি ফ্রন্টিয়ার কলেজ থেকে। আর আমি ফ্রন্টিয়ার কলেজ থেকে আমি একটুকের জন্য স্ট্যান্ড করিনি তখন, বাট আমি ইংলিশে আসামে হাইয়েস্ট মার্ক পেয়েছিলাম ইন 2008 এক্সাম। তারপর আমি পড়াশোনা করতে চলে আসি আমি কটন কলেজে, এখন কটন ইউনিভার্সিটি হয়ে গেছে, তখন কটন কলেজ ছিল। আর আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করি। অ্যান্ড আই এম প্রাউড টু সে দ্যাট আমি কটনের যে ফেজটা ছিল 3 বছরের, ওটা আমি মনে করি আমার সবচেয়ে ডিফাইনিং মোমেন্ট ইন লাইফ। কারণ কটনে আমি এসে আমার মতো অনেক মিডল ক্লাস ঘরের ছেলেমেয়েরা এসেছিলো, যারা প্রচণ্ড মেধাবী, প্রচণ্ড হার্ডওয়ার্কিং, সবার ড্রিম, ভিশন, প্যাশন ছিল।
আর খুব ভালো প্রফেসর ছিল আমাদের, পারহ্যাপস ওয়ান অফ দ্য বেস্ট প্রফেসর। আর কটনে আমি ফার্স্ট হই ইংলিশ লিটারেচার নিয়ে, অ্যান্ড আমার রেকর্ড মার্কস আমি মানে অর্জন করেছিলাম। অ্যান্ড তারপর আই ওয়েন্ট টু প্রিপেয়ার ফর সিভিল সার্ভিসেস। কিন্তু কটনে একটা কথা ছোটো বলে রাখি আমি, যদি আপনি অ্যালাউ করেন, যে যখন গ্র্যাজুয়েশন আমি ফাইনাল পরীক্ষা দিই, ইনফ্যাক্ট আমার গ্র্যাজুয়েশন মেজর পরীক্ষার প্রথম দিন, অনার্স পেপার প্রথম দিন, আমার বাবা মারা যায়। বাট তার মধ্যেও আমি মানে বাবার এটা ইচ্ছে ছিল যে আমি এক্সামটা কমপ্লিট করে যাই। তো আমাকে ওই মেন্টাল স্টেজে আই কমপ্লিটেড দ্য এক্সাম, এন্ড তারপর বাড়িতে গিয়ে আমি বাকি রিচুয়ালস, ইংলিশের এক্সাম ছিল, ইংলিশ লিটারেচার অনার্স এক্সাম ছিল। তার ঠিক প্রায় অলমোস্ট 1 বছর পরে যখন আমি ইউপিএসসি প্রিলিম জাস্ট দিয়ে উঠেছি, তখন আমার মা মারা যান, তখন আমি দিল্লিতে আছি। তো তারপর আমাকে আসতে লাগে ইন এনি কেস। তারপর তো অফকোর্স আমার 1-2 বছর গ্যাপ হয়। আর এডুকেশন ওয়াইজ আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি যে ব্রিটিশ কাউন্সিল যেটা আছে, উইচ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিনাউন্ড ইনস্টিটিউশনস ফর ইংলিশ, ব্রিটিশ কাউন্সিল থেকে আমার একটা খুব অ্যাডভান্সড একটা ডিগ্রি আছে, ওটাকে বলে CEFR, কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স অফ ল্যাঙ্গুয়েজেস। ওখানে আমি যেটা সেকেন্ড হাইয়েস্ট গ্রেড, ওটা আমি অ্যাচিভ করি তার মধ্যে। তো দ্যাট ইজ মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আপনাকে একবার আমরা প্রাইম নিউজ আসামের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে আপনি আমাদের বরাক উপত্যকা থেকে বা করিমগঞ্জ শহর থেকে আপনি এভাবে 8th র্যাঙ্ক পেয়ে আমাদের সেই বরাক উপত্যকাকে আবারও একবার গর্বিত করেছেন। এভাবে আপনি বললেন যে কটন কলেজ ছিল আপনার লাইফের মোমেন্টাম পিরিয়ড, সেখান থেকে আপনি মোমেন্টাম গেইন করেছিলেন, তারপরে আপনি সেটা, তো আপনার মনে তো কখন আসলো যে আপনি সিভিল সার্ভিসে যাবেন বা আপনি সিভিল সার্ভিসের জন্য অ্যাটেম্প্ট নেবেন? দেখুন, এইমটা যদিও মনে ছিল যে সিভিল সার্ভিস দেব, আগে থেকে ছিল, ছোটকাল থেকে, জানি না কোত্থেকে আসলে সেটা আমি ভালো করে জানি না হয়তো, বাট আমার একটা ইনক্লিনেশন ছিল যে আমি সিভিল সার্ভিস থেকে যাব। তো কথা হচ্ছে কি, আমার যদিও আগে থেকে মনে ছিল জিনিসটা, যখন আমি কটনে পড়তে আসি তখন জিনিসটা আমার কনক্রিটভাবে মাথায় আসে, কারণ আমার সঙ্গে অনেক বন্ধুরা ছিল যারা সিভিল সার্ভিস দেবে। আর এখানে একটা কথা মেনশন করা দরকার, আমার না বললে এটা মানে ঠিক হবে না। আমার একজন সিনিয়র ছিলেন যার নাম ছিল মুকেশ পান্ডে, কটনেই ছিলেন, গুয়াহাটির ছেলে। আর মুকেশ পান্ডে 2012 সনে ইউপিএসসিতে 14 নম্বর র্যাঙ্ক পায় অল ইন্ডিয়া, অ্যান্ড হি ওয়াজ অলসো ইন ইংলিশ লিটারেচার। অ্যান্ড লোকেরা জেনে আশ্চর্য হবে, মুকেশ দা সায়েন্সে 3rd ডিভিশন পেয়েছিল হায়ার সেকেন্ডারিতে, অ্যান্ড গ্র্যাজুয়েশনের মধ্যে হি গট এ 2nd ক্লাস, মাস্টার্সও করেনি। আনফর্চুনেটলি উনার দেহান্ত হয় কিছু বছর আগে, ইন এ ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট। তো মুকেশ দার দাদা ছিলেন রাকেশ পান্ডে, যদিও উনি আমার সিনিয়র ছিলেন না, বাট উনার বড় ভাই ওয়াসবাদের সঙ্গে একটা রিলেশনশিপ ছিল। আমি যখন কটনে ঢুকি ঠিক সেই বছর রাকেশ দা ইন্ডিয়ান ফরেন সার্ভিস পায়। হি ওয়াজ এ ডক্টর ফ্রম GMCH, পরে উনি সিভিল সার্ভিসে চলে যান। অ্যান্ড ওদের দুজনের ধরুন গাইডেন্সে আমার বেশি করে জিনিসটা আমার মানে ইন্সপিরেশন হয়। আর আরেকটা কথা আমার বলা উচিত, সেই পরিবেশে আপনি ছিলেন তাই আপনি মোটিভেটেড হয়েছেন। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি। আর আরেকটা কথা আমার বলা উচিত, আমাদের এখন উনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় পোস্টেড আছে, আগে গুয়াহাটি ডিসি ছিলেন, বীরেন্দ্র মিত্তল স্যার। তখন মিত্তল স্যার একটা, হি ওয়াজ জাস্ট এজ এ প্রবেশনার ইন গুয়াহাটি, উনি জাস্ট IAS পেয়ে ঢুকেছেন। তো হি ওয়াজ মাই ফার্স্ট গুরু প্র্যাকটিক্যালি। তো এদের গাইডেন্স বা সব কিছু মিলিয়ে, যদি আমার মাঝখানে ক বছর ব্রেক পড়ে যায় বিকজ অফ মাই পেরেন্টস ডেথ, বাট এই পুরো এনভায়রনমেন্টটা মিলেই কিন্তু আমার হয়েছে, না হলে হয়তো হতো না আমার। যে আপনি অল্প আগে যেহেতু আপনি বললেন যে আপনি সেই পরিবেশে ছিলেন, যে জায়গাতে কেউ ACS ছিল, কেউ ইউপিএসসি ছিল, ইউপিএসসি করা বা ভালো র্যাঙ্ক পাওয়া ছিল, কেরিয়ার গড়তে পরিবেশটি কেমন ডিপেন্ড করে, যে সারাউন্ডিং সেগুলা? দেখুন, মোস্ট সায়েন্টিফিক স্টাডিজ, অনেক ইউনিভার্সিটি এই বিষয়ে সায়েন্টিফিক স্টাডি প্রচুর করেছে, অ্যান্ড এম্পিরিক্যাল বা সায়েন্টিফিক এভিডেন্স আছে যে পরিবেশ একটা খুব বড় ডিটারমিনেন্ট। যদিও আমি বলবো যে কারু যদি ইচ্ছে থাকে সে অনেক পরিবেশ কারিয়ে উঠতে পারে, বাট স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং যদি দেখি আমরা, ফর 9 out of 10 পিপল এনভায়রনমেন্ট ম্যাটার করে। এখন পরিবেশ বলতে যেটা আমাদের বোঝানো যায় নর্মাল ভাষায়, আমরা ভাবি ইনফ্রাস্ট্রাকচার, বড় ঘর বা টাকা সম্পদ, বাট পরিবেশ বলতে গেলে আমি বলবো হিউম্যান রিসোর্সেস। তো সেটা আপনার টিচার্স হতে পারে, ফ্রেন্ডস হতে পারে। এখন করিমগঞ্জে যখন বড় কোয়ালিটি টকসও হতে পারে, অ্যাবসলিউটলি। তো এখন যখন করিমগঞ্জে আমি বড় হয়েছি, হয়তো আমার টিচাররা জানতেন না যে সিভিল সার্ভিস কি বা কি, বাট দে মোটিভেটেড মি কি তুমি যা চাও সেটা করতে পারবে, ওই বিলিফটা না যে না मैं कर सकता हूं, ওটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমি যখন কটনে পড়তে এসেছি, ফর এক্সাম্পল আমার যে গাইড ছিলেন প্রফেসর অমলানদীপ দাস, স্যার ওয়াজ মাই গাইড থ্রু আউট কলেজ, এখনও আমি বলবো ইনফ্যাক্ট আমার ইজ লাইক এ ফাদার ফিগার টু মি। তো উনি তো সিভিল সার্ভিসের লোক না, বাট আমি এটা যদি বলি যে উনার কোনো আমার এখানে কন্ট্রিবিউশন ছিল না, সেটা ভুল হবে। উনি আমাকে প্রচণ্ড মোটিভেট করেছেন, যদিও উনি ইংলিশের প্রফেসর, বাট উনি আমাকে রাইট গাইডেন্স দিয়েছেন। সো বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলি হতে পারে, আর আজকাল তো ইন্টারনেট সব জায়গায় অ্যাভেলেবেল। আপনি যে বললেন কোয়ালিটি টকের কথা, খুব অ্যাবসলিউট কথা। সিভিল সার্ভিসের টক্সই হোক,
গ্রেট সায়েন্টিস্ট হোক, এভরিথিং ইজ অ্যাভেলেবল অন দ্য ক্লিক অফ এ স্মার্টফোন। তো এখন আমার মনে হয় না সেটা খুব বড় একটা ফ্যাক্টর। যেহেতু আপনি অল্প আগে আপনার সাথে যখন আমরা বার্তালাপ করছিলাম তখন আপনি বলেছিলেন যে আপনার পরিবার থেকে আপনাকে সায়েন্সের জন্য বারবার আপনাকে চেষ্টা চালাচ্ছে যে আপনাকে সায়েন্সে অ্যাডমিশন দেবেন, কিন্তু আপনি তখন বললেন না আমি আর্টসে অ্যাডমিশন নেব। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বাবার সেই স্বপ্ন থাকে যে ছেলে সায়েন্সে পড়ুক, কোনো দিন ভালো একজন ডক্টর হোক বা সেইগুলো হোক। কিন্তু আপনি কী ভাবেন যে একজন যে স্টুডেন্ট আছে বা যে ছাত্র আছে তার ইন্টারেস্টটা কতটুকু ম্যাটার করে? না মা বাবার সেই অনেক সময় অনেক মা বাবা অনেক অভিভাবক আমাদের এই ইন্টারভিউটি নিশ্চয় দেখছেন, তো আমি তাদের বিষয়ে আপনি কি বলবেন যে সেই ছাত্র বা সেই সন্তানের ওনাদের যে সন্তান আছে সন্তানের ইন্টারেস্টটা কীভাবে ওনারা মেজার করবেন? দেখুন, এই জিনিসটা আমি দু ধরনের বলবো। প্রথম, আমি অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট বা টিল রিসেন্টলি আই ওয়াজ অ্যান অ্যাসপিরেন্ট, আর হয়তো দর্শকরা এটা জানবেন, হয়তো আমি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়াতে আমি ডিরেক্টর অফ কেরিয়ার গাইডেন্স হিসেবে কাজ করছিলাম। সো ওটার প্রফেশনাল সাইড একটাও আছে, তো দুটো মিলিয়ে আমি বলছি ইন্টারেস্টটা প্যারামাউন্ট। আমি কেন বলছি ইন্টারেস্টটা প্যারামাউন্ট? আগেরকার দিন ছিল যখন যে কোনো একটা সাবজেক্ট নিলেন, ধরুন আপনি সায়েন্স নিলেন, হায়ার সেকেন্ডারি পাস করেও আপনি কিন্তু জব পেয়ে যেতে পারেন, 2 বছর পড়লেও পেয়ে যেতে পারেন, গ্র্যাজুয়েশন পাস করলে পাওয়াই যেত। এখন আপনি যে ফিল্ডটাই নেবেন ওটাকে মিনিমাম আপনাকে 7 to 8 ইয়ার্স পড়তে লাগবে। লেটস সে ইফ আই টেক সায়েন্স, আমি 2 বছর হায়ার সেকেন্ডারি পড়লাম, 3 বছর গ্র্যাজুয়েশন পড়লাম, তারপর মাস্টার্স করলাম, তারপর আমাকে নেট ফেট কোনো একটা এক্সাম দিতে লাগবে বা পিএইচডি করতে লাগবে। সো 7 to 10 ইয়ার্স আমাকে এমনি হিসাবে পড়তেই লাগবে। তো সেই ক্ষেত্রে ইন্টারেস্ট ছাড়া একটা ছাত্র কোনোদিন এক্সিলেন্স পেতে পারে না, ও সার্ভাইভ করতে পারবে না ইন দ্য লং রান, সে ভালো রেজাল্ট করবে না। তো আমার মতে ইন্টারেস্টটা প্রচন্ড। প্যারেন্টস কিভাবে জাজ করবে যে ওনার সন্তানের ইন্টারেস্ট? অনেক সময় দেখা যায় যে কেউ, মানে আমার প্রশ্নটাই সেটাই ছিল যে অনেক সময় দেখা যায় কোনো ছাত্র বিশেষ করে কারো খেলাধুলায় অনেক মনোযোগ থাকে, কারো আর্টে অনেক মনোযোগ থাকে, কারো আবার অ্যাক্টিং মডেলিং সেইগুলোতে অনেক সময় ইন্টারেস্ট থাকে, কারো আবার ইঞ্জিনিয়ারিংয়ে অনেক ইন্টারেস্ট থাকে। বাট প্যারেন্টসদের, বিশেষ করে অনেক অভিভাবকদের সেই ইন্টারেস্ট থাকে যে না আমার সন্তান ডাক্তার হবে। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে আজ অবধি সেই প্রথাটা অনেক আছে যে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। সেই ডাক্তারের ক্ষেত্রে গিয়ে কিন্তু সন্তানের সেই ইন্টারেস্টই থাকে না ডাক্তারের দিকে, তার অন্যদিকে ইন্টারেস্ট থাকে। তো সেই মেজার করার বা সেই যে সন্তানের যে ইন্টারেস্ট যেটা আছে সেটা জাজ করার জন্য আপনি কি অভিভাবক? এক্সিলেন্ট কোয়েশ্চেন এটা। আমি আপনাকে একটা কথা বলি ছোট্ট, অন্য লাইনে বলছি। একটা বরাক ভ্যালি থেকে প্রচুর আমাদের মানুষের ট্রিটমেন্ট করতে গুয়াহাটি, কলকাতা, অ্যাপোলো যান, চেন্নাই যান, আপনি ভালো করে জানেন। তো আমার মতে তো একটা ছেলের কেরিয়ার হেলথ থেকে ইকুয়ালি বা তার থেকে বড় হবে। ক্লাস 10 পাস করার পরে আমি সবাইকে অ্যাডভাইস করবো, এটা জানে না অনেক লোকেরা, দের ইজ সামথিং কল সাইকোমেট্রিক টেস্টিং, বা প্রফেশনাল যারা কেরিয়ার কাউন্সিলর থাকে, যারা সার্টিফাইড, ওরা কিছু টেস্ট করে। দিস আর ওয়েল ডিজাইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো আপনি ক্লাস 10-এর পরে সবাইকে আমি বলবো এই জিনিসটা, স্বল্প টাকা খরচ হয়। কলকাতায় যখন আপনারা ঘুরতে যাচ্ছেন বা গুয়াহাটিতে ট্রিটমেন্ট করাতে আসার সঙ্গে ছেলেটাকে বা মেয়েটাকে নিয়ে আসুন, টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ প্রফেশনাল ক্যারিয়ার কাউন্সিলর অ্যান্ড গেট এ টেস্ট ডান। দ্যাট ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট সায়েন্টিফিক ওয়ে। আপনি আগামী দিনে আরও এগিয়ে যান, সেটাই আমাদের প্রাইম নিউজ বা আমাদের বরাকবাসীর পক্ষ থেকে আমি আপনাকেও সেই অভিনন্দন দেই বা আশা করি আপনি আরও এগিয়ে যান। কিন্তু সেই মুহূর্তে আপনি যেহেতু কেরিয়ার কাউন্সেলিং রিলেটেড আপনি অ্যাসোসিয়েট আছেন, তো আমি আপনার কাছ থেকে আরেকটি জিনিস জানতে চাইব যে আমাদের বরাক ভ্যালিতে, বিশেষ করে বরাক ভ্যালির যে এডুকেশন সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আমাদের কেরিয়ার কাউন্সেলিংয়ের গুরুত্বটা অনেক কম দেখা যায়, বিশেষ করে উপভোগ করা যায়। যেহেতু আমি বরাক ভ্যালি থেকেই আমার এডুকেশন আমি নিয়েছি, সেইখান থেকে অনেক সময় দেখেছি যে যেহেতু আমি যদি কিছু করতে পারিনি সেটা আমার নিজের ভুল, আমার গোল সেট ছিল না, সেটা আলাদা ম্যাটার। বাট কেরিয়ার কাউন্সেলিং কতটুকু ইম্পর্টেন্স হয়, যেমন আমাদের বিশেষ করে আমাদের এডুকেশন সিস্টেমে 10, ক্লাস 2 আর গ্র্যাজুয়েশন পর এই 3টা ধাপ থাকে। সেই 3টা ধাপের মধ্যে কেরিয়ার কাউন্সেলিংয়ের জন্য অ্যাডভাইস নেওয়া বা সেই কাউন্সেলিং করাটা কোন সময় একদম বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যে আমি 10 পরে আমি কেরিয়ার কাউন্সেলিংয়ে যাব, অ্যাডভাইস নিব, না ক্লাস 2 পরে না গ্র্যাজুয়েশন পরে? আমার মতে কেরিয়ার কাউন্সেলিংটা ইজ লাইক আ মেডিকেল চেকআপ। ইট শুড বি ডান ইন এ পিরিয়ডিক ইন্টারভেল। আপনি ক্লাস 10 একটা মোমেন্টাস ফেস, ক্লাস 10 এর পরে আপনি ডিসাইড করবেন প্রাইমারিলি কি থাকে, সায়েন্স, আর্টস বা কমার্স পড়বো। যদি নিউ এডুকেশন পলিসি এটা অনেক ধরনের চেঞ্জ করে দেবে, তো যদিও হোক আফটার এনইপি কি সাবজেক্ট আপনি নেবেন। তো ক্লাস 10 আমার মতে একটা ভাইটাল ফেস, ওটাই কিন্তু মোটামুটি ডিরেকশন ধরে দেয়। কারণ 12 এর পরে আর মনে হয় ছেলেমেয়েরা যথেষ্ট কম্পিটেন্ট হয়ে যায়, দে হ্যাভ দ্য ম্যাচুরিটি টু নো কি আমি কি সাবজেক্ট পড়বো বা কি পড়বো না। বাট আমাদের 10 আর 12 এই দুটো
একটা বড় ক্রিটিক্যাল ফেস। তারপর তো অফকোর্স আমার মনে হয় ছেলেমেয়েরা ম্যাচিওর হয়ে যায়, যদি তাও কনফিউশন থাকে, টিচার্স, ফ্রেন্ডস, মেন্টরস, ততক্ষণে একটা কানেকশন হয়ে যায় সবার সাথে। সো এই 10 আর 12, 16, 18 ইয়ার্স অফ এজ ইজ এ ভেরি ভাইটাল পিরিয়ড, যখন কাউন্সেলিং প্রফেশনালি নেওয়া উচিত। আর কাউন্সেলিং মানে বন্ধু, স্যার, ম্যাডাম না। যেরকম ডাক্তারের জন্য বা শরীর অসুখ হলে আমরা উই গো টু এ প্রফেশনাল ডক্টর, স্পেশালিস্ট, সো ইউ শুড অলসো গো টু এ স্পেশালিস্ট। বিশেষ করে দেখা যায় যে এপিএসসি বা এপিএসসিতে বা ইউপিএসসিতে যারা অ্যাসপিরেন্ট থাকে তারা অনেকবার অনেক অ্যাটেম্প্ট নেয়। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার এপিএসসিতে এই কয় নম্বর অ্যাটেম্প্ট ছিল? দিস ওয়াজ মাই সেকেন্ড অ্যাটেম্প্ট এপিএসসিতে। গতবার আমি মেইনস পরীক্ষা লিখেছিলাম, বাট ইংলিশ পেপারটার মধ্যে জানি না কেন হয়তো আমার লেখাও ঠিক মতো হয়নি, বা ওখানে আমার মার্কস এক্সপেক্টেড আসেনি তার জন্য। আর অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার ওরিয়েন্টেশন ছিল মেইনলি ইউপিএসসিতে, অ্যান্ড আই ওয়াজ গাইডিং স্টুডেন্টস ফর ইউপিএসসি অলসো। ইউপিএসসি আর এপিএসসির ওরিয়েন্টেশনটা কিন্তু একদম সেম না। আমি পরীক্ষাটায় বসেছিলাম উইথ এন ইউপিএসসি ওরিয়েন্টেশন। তো এখানে ধরুন আপনি যখন আনসার লিখবেন, ইউপিএসসিতে কি হয়, আমরা ন্যাশনাল একটা পার্সপেক্টিভ প্রিপেয়ার করি, এখানে একটা স্টেট পার্সপেক্টিভ থাকা দরকার। মানে তাই হয়তো আমার লাস্ট টাইমটা ঠিকমতো হয়ে ওঠেনি, কিন্তু এবার আমি জানতে পারলাম ফ্রম মাই সিনিয়র্স যে পার্সপেক্টিভটা নর্থ ইস্ট বেস বা আসাম বেস হওয়া দরকার সব কিছুতে। তো তাই আমি সেই মতে গেলাম, অ্যান্ড আই ক্লিয়ার দ্য এক্সাম উইথ গুড র্যাঙ্ক দিস টাইম। আমরা অনেক কিছু জানলাম, এখন এবারে আমরা জানবো ওনার প্রিপারেশনের ব্যাপারে। উনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন এবং কিভাবে উনি আজকে দ্বিতীয় অ্যাটেম্পটে উনি সফলতা অর্জন করলেন। তো আমি একদম সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার সেই প্রিপারেশন কিভাবে ছিল, আপনি কিভাবে এপিএসসির জন্য প্রিপেয়ার হয়েছিলেন, বা কিভাবে আপনার সেই দিনলিপিটা, সেই রুটিনটা আপনি কত ঘন্টা কিসে। অনেক সময় অনেক ইন্টারভিউতে আমরা দেখেছি যে ওনাদের দিনলিপিতে অনেক সময় অনেক দীর্ঘকাল ওনারা প্র্যাকটিস করতেন বা সময় দিতেন। তো আপনি আপনার সময়গুলো কিভাবে দিতেন বা কীরকম আপনার প্রিপারেশন ছিল? দেখুন, আমি একটা কথা বলবো যে এই যে পারসেপশনটা যে 12 ঘন্টা পড়তে লাগে, 18 ঘন্টা পড়তে লাগে, 20 ঘন্টা পড়তে লাগে, প্রথম কথা এটা অ্যাবসলিউটলি ফলস। কারণ হিউম্যানলি ইট ইজ নট পসিবল টু স্টাডি এতটুক ফর এ লং পিরিয়ড অফ টাইম। হয়তো পরীক্ষার 1 মাস আগে পারা যায় বা হয়তো 15 দিন আগে পারা যায়, কিন্তু এপিএসসি, আমি একটা কথাই বলি, ইটস এ ভেরি লং এক্সাম। প্রিলিমস থেকে শুরু করে টিল দ্য ইন্টারভিউ 1 বছরের ওপর লাগে, বা সিভিল সার্ভিস যে কোনো পরীক্ষায়। সো সুতরাং এতটুকু লং টার্ম সাস্টেইন করা মেন্টালি ফিজিক্যালি পসিবল না। আমার মোটামুটি দিনে 4 to 6 আওয়ার্স হয়ে যেত। কীরকম বলি, যদি আমি ক্লাসরুমে, আমি যদি বাড়িতে পড়তাম না, বাট যেহেতু আমি ডিরেক্টর ছিলাম কম্পিটিটিভ এক্সামিনেশনসে, তো আমার ওটাই আমার দিনচর্যা ছিল। আমি ওটাকে পড়াতাম বা ক্লাসরুমে ওটাই করতাম, আমি কোচিংও ইনভলভ ছিলাম। বাট সেলফ স্টাডি ধরুন করতেই হতো, কারণ আমি যেহেতু পড়াতাম আমাকে পড়তেই হতো। বাট আমার মতে একজন অ্যাভারেজ ক্যান্ডিডেট, আমি অ্যাভারেজ বলতে গেলে যার অ্যাভারেজ ইন্টেলিজেন্স বা অ্যাভারেজ ক্যাপাসিটি বলবো, দিনে অনেক কনসিস্টেন্ট বেসিস ডেইলি করাটাই মেন ইম্পর্টেন্ট জিনিস। কত ঘন্টা থেকে আমার মতে কনসিস্টেন্টলি করা, দিনে 4 থেকে 6 ঘন্টা ইজ এনাফ। আমি মোটামুটি ওরকমই ইনডিরেক্টলি ডিরেক্টলি অনলাইন ট্যাবলেট দিয়ে পড়তাম, ক্লাস দিতাম, আধা ঘন্টা সময় পেতাম, ওরকম মোটামুটি দিনে 3, 4, 5 ঘন্টা হয়ে যেত। প্লাস আমি প্রচুর ডিসকাশনস করতাম, কারণ যেহেতু আমি ডিরেক্টর ছিলাম কম্পিটিটিভ এক্সামে, স্টুডেন্টসরা প্রচুর ডাউটস রেজ করতো, তো ওগুলো মিট করতে গিয়ে আমার আরও ক্লিয়ারেন্স আরও হয়ে যেত। তো আমার মনে হয় সেটা আমাকে প্রচুর হেল্প করেছে এক্সামে। আপনি আমাদের বরাক উপত্যকার, যদি আগামী দিনে কেউ বরাক উপত্যকা না, বিশেষ করে যারাই যে জায়গা থেকে আমাদের এই ইন্টারভিউটি দেখছেন, ওনাদের সম্বন্ধে ওনাদেরকে সম্বোধন করে আপনি যদি বলেন যে কিভাবে ওনারা প্রিপারেশন, যেহেতু প্রিলিমস প্রথমে হয়, তারপরে মেইনস হয়, তারপরে ভাইবা 3টা ধাপের মধ্যে হয়, তো প্রিলিমসের জন্য ওরা কিভাবে সাবজেক্ট চুজ করবে বা ওরা কিভাবে কোন কোন টপিক নিয়ে ওরা দেখবে, যদি একটু সামান্য একদম সংক্ষেপে যদি আপনি একটু টিপস দেন। নিশ্চয়। তো আমি একটা কথা বলবো যে প্রিলিমস কিন্তু এখন এপিএসসি যেটা হয়েছে, নতুন প্যাটার্ন হয়তো এসছে, আপনারা অনেক দর্শকরা জানেন না হয়তো, যে এপিএসসি এখন নতুন একটা প্যাটার্ন লঞ্চ করেছে, যেটা মোটামুটি বলতে পারেন 95% সিমিলার টু ইউপিএসসি। আচ্ছা। তো এখন প্যাটার্নটা একটু আলাদা হয়ে যাবে কম্পেয়ার টু দ্য আদার আগের বছরের প্যাটার্ন। বাট প্রিলিমসের জন্য আমি বলবো দুটো জিনিস প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে কি রিপিটেড রিভিশন, কারণ প্রিলিমসে কী হয়, ফ্যাক্টস বেসড কোয়েশ্চেন আসে, আর প্রিলিমসে মার্জিন অফ এরার খুবই কম। এখন দুটো পেপার আছে, একটা পেপার জেনারেল স্টাডিজের আর একটা পেপার সিস্যাট বা অ্যাপটিটিউড, অঙ্ক, রিজনিং এটসেট্রা। সেকেন্ড পেপারটা পিওরলি কোয়ালিফাইং ইন নেচার। আপনি 66 মার্কস পেতে লাগে আউট অফ 200, আপনি 100 পেলেই 1, 200 মধ্যে পেলেও 1, 66 পেলেও 1 কথা, জাস্ট কোয়ালিফাই। তো বেসিক্যালি পুরো খেলটা চলে আসছে পেপার 1, দ্যাট ইজ জেনারেল স্টাডিজ, যেখানে নেগেটিভ মার্কিংও আছে। তো আপনি যেটা জানেন সেটা একদম সঠিক জানতে লাগবে। ইফ ইউ নো ইট 90%, মোটামুটি জানি হবে না কাজটা আপনাকে। তো
তো প্রথম কথা যেটা আমাদের সিস্টেমে শেখানো হয় না হচ্ছে কি রিভিশন আমরা ভাবি পরীক্ষার এক সপ্তাহে করতে লাগে, বাট এইখানে বিকজ সিলেবাসটা এত বড়, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, ভাস্ট, তো এতটুকু মনে রাখতে গেলে ডেইলি রিভিশনটা করতেই লাগবে। সো রিপিটেড রিডিং বা রিপিটেড রিভিশন ইজ দ্য ফার্স্ট কি। কারেন্ট অ্যাফেয়ার্স তো রিপিটেড রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 যেটা আপনি বললেন, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কনসিস্টেন্সি, ডেইলি পেপারটা পড়া, আসাম ট্রিবিউন ফর লোকাল নিউজ, ফর ন্যাশনাল নিউজ ইদার দ্য হিন্দু না হলে ইন্ডিয়ান এক্সপ্রেস, যে কোনো একটা পেপার, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। কিরকম পেপার পড়তে লাগে তার জন্য ইউটিউবে প্রচুর ভিডিওস পেয়ে যাবেন, প্রচুর টিচার্স, ফর্মার বিউরোক্র্যাটস, আজকাল তো পিডিএফ পাওয়া যায়, একদম সবকিছু পাওয়া যায়, সব ইজি হয়ে গেছে। বাট এই পিডিএফটারও কিন্তু একটা মানে ইটস এ 2x ওয়ার্ড, সেকেন্ডারি ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করলে কিন্তু প্রিপারেশন হয় না, মেন্টালি একটা ইয়ে থাকে, পিডিএফ তো হয় বাদ মে পড় লুঙ্গা, তো ওটা মেন্টালিটি খারাপ, আপনাকে ফার্স্ট হ্যান্ড বসতেই লাগবে, আর হার্ড পেপারে কাজ নিশ্চয়ই হার্ড পেপারে করতে লাগবে। আর একটা কথা, মেটেরিয়ালস লিমিটেড করুন, মেটেরিয়াল শুড বি ভেরি লিমিটেড, কারণ এটা একটা যুদ্ধ, এমন বড় যুদ্ধ না, যত বেশি আপনি তলোয়ার নিয়ে যাবেন তো তাড়াতাড়ি আপনি পড়ে যাবেন। সো কিপ ইউর মেটেরিয়াল লাইট, একটা ওয়ান বুক ফর এভরি সাবজেক্ট বা ওয়ান মেটেরিয়াল ফর এভরি সাবজেক্ট। অ্যান্ড একটা ফিলসফি আমি বিশ্বাস করি, সবাই করে, রিড ওয়ান বুক 10 times রাদার দেন রিডিং 10 books one time. তো দিস শুড বি দ্য স্ট্র্যাটেজি ফর প্রিলিমস। আর তার সঙ্গে টেস্ট সিরিজ বা মক টেস্ট তো রেগুলার ফলো আপ করতে লাগবে। আর মেন্সের পড়বে, মেন্সের কথা অনেক সময় দেখা যায় প্রিলিমস অনেক প্রিলিমস ক্লিয়ার হয়ে যায়, কিন্তু মেন্সে যাওয়ার পরে সেই মোমেন্টামটা অনেক এক্সপিরিয়েন্স থাকে এইভাবে, যারা প্রিলিমস যখন ক্লিয়ার করে নেয় তখন কিন্তু, বা প্রিলিমস এক্সামে বসা অবধি ওরা কিন্তু সেই এফোর্টটা থাকে, আবার প্রিলিমস দেওয়ার পরে একটু গ্যাপ করে দেয়, নিশ্চয়, যে আমি প্রিলিমসের কোয়ালিফাই করলাম কি না সেটা দেখে আমি আবার স্টার্ট করব, বা কেউ মেইনস প্রিলিমস করার পরে ওরা লাইটলি নিয়ে নেয় যে মেইনসটা, তো সেখানে মেইনসের গুরুত্বটা কতটুকু সেটা যদি আপনি বলেন। দেখুন, একটা কথা হচ্ছে গিয়ে জানতে লাগবে যে প্রিলিমসটা একটা কোয়ালিফাইং বা স্ক্রিনিং টেস্ট। প্রিলিমসে যদি আপনি 100-র মধ্যে 100টা কোয়েশ্চেন কারেক্ট করে নেন, তাও আপনার র্যাঙ্কে কোনো ডিফারেন্স আসবে না, আপনাকে কাট অফটা ক্লিয়ার করতে লাগে, দ্যাটস ইট, ইটস লাইক এ হল টিকেট ফর দ্য মেইনস। মেইনসের মার্কের ওপরে কিন্তু ফাইনাল র্যাঙ্কটা আসে, মেইনসের মার্ক আর ইন্টারভিউর মার্ক মিলে, ইন্টারভিউর মার্ক খুবই কম কম্পেয়ার টু মেইনসের মার্ক, তো মেইনসটা পুরোপুরি ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আর মেইনসটা আমি বলবো একটু ডিফারেন্ট, কেন মেইনসটা নলেজের টেস্ট না, মেইনস ইজ আ টেস্ট অফ ইয়ার প্রেজেন্স অফ মাইন্ড, নলেজ তো অফকোর্স লাগবেই, তাছাড়া রাইটিং স্কিল প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ এখানে ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, তো এইগুলো স্কিল ডেভেলপ করতে সময় লাগে, সেটা এক মাসে ডেভেলপ হয় না। তো যারা প্রিলিমস দেওয়ার পরে আপনি বলছেন যারা হয়তো অ্যাংজাইটিতে ভোগেন যে আমি মেইনস লিখতে পারবো কি না, তো রেজাল্টটা বেড়ে যায় তারপর পড়বো, বা প্রিলিমস ক্লিয়ার করার পর ওভার কনফিডেন্স চলে আসে যে আমি প্রথমবার পড়লাম, ফার্স্ট অ্যাটেম্পটে প্রিলিমস ক্লিয়ার হয়ে যায় তো मैं कर लूंगा, এটা খুবই ডেডলি। দেখুন, আমি তাই বলি প্রিলিমসটা ভালো করে দিতে লাগে, প্রিলিমসে আপনার এতটুকু কনফিডেন্স থাকা উচিত, কারণ আনসার কিগুলো বেরিয়ে যায় পরীক্ষার একদিন পরে, যে আমি মোটামুটি একটা কাট অফ ক্লিয়ার করছি, তারপর ইউ শুড স্টার্ট স্টাডিং ফর মেইনস ইমিডিয়েটলি। এখন আর যেহেতু কম্পিটিশন প্রচন্ড টাফ হচ্ছে, দেখুন আমাদের বরাক ভ্যালিতে হয়তো সেই ট্রেন্ডটা নেই, বাট আপনি ব্রহ্মপুত্র ভ্যালির কলেজে যান, আপনি বিএড কটন, বিএড বিবরুয়া, বিএড ডিএচএসকে, ওখানে একটা এই সিভিল সার্ভিস দেওয়ার ট্রেন্ডটা আসলে খুব চলে এসছে, বরাক ভ্যালিতে এখন আসেনি, তো কম্পিটিশন ইজ ভেরি হিউজ, প্লাস প্রচুর ছেলেমেয়েরা আসামের যারা হয়তো বাইরে দিল্লিতে, হায়দ্রাবাদে, জেএনইউতে, ইএফএলইউতে পড়ছে ইউনিভার্সিটিতে, ওদের একটা এসিএস দেওয়ার একটা ইয়ে আছে, এবার প্রচুর ছেলেমেয়েরা পেয়েছে যারা জেএনইউ থেকে, দিল্লি থেকে এসছে, তো তাই জন্য আপনাকে অ্যাবসলিউটলি কমিটেড হতে লাগবে। প্রিলিমস দেওয়ার পরে ম্যাক্সিমাম 1 week ব্রেক, অ্যান্ড ওয়েদার ইউ ক্লিয়ার প্রিলিমস অর নট, ইউ হ্যাভ টু স্টাডি এনিওয়ে, বিকজ নেক্সট এক্সাম দেনা হয়। আপনি প্রিলিমস ক্র্যাক করলে মেইনসে বসবেন, যদি প্রিলিমস ক্র্যাক না করেন আবার নেক্সট প্রিলিমস দেবেন, পড়তে তো আপনাকে লাগবেই এমনিতেই লাগবে। তো প্রিলিমস দেওয়ার পরে সেই ব্রেকটা না দিয়ে 2-1 দিনের মধ্যে যেহেতু আনসার কি এসে যায়, তো নেক্সট প্রিপারেশন করাটা উচিত। যেহেতু আমরা সবাই জানি যে এপিএসসির যে এক্সাম প্যাটার্নটা হয় সেটা ইংলিশে হয়, আমাদের বরাক ভ্যালিতে অনেক বাংলা মিডিয়ামের কলেজও আছে, বা ব্রহ্মপুত্র ভ্যালিতে অনেক অ্যাসামিজ মিডিয়ামেরও কলেজ আছে, তো ইংলিশ কতটুকু মহত্বপূর্ণ এই বিশেষ করে এই পরীক্ষার জন্য? দেখুন, এটা তো ডিনাই করা যাবে না যে কম্পিটিটিভ এক্সামসে ইংলিশ খুবই ইম্পর্টেন্ট, আর যেহেতু এই পরীক্ষাটা মেইনসটা পুরোপুরি ইংলিশের মধ্যেই হচ্ছে, যদি আপনি অপশনাল অ্যাসামিজে বাংলা বা কিছু না সেটা অন্য কথা, বাট সিংহভাগ তো আপনাকে ইংলিশে লিখতে হচ্ছে, ইন্টারভিউতে আপনাকে ইংলিশে জিজ্ঞেস করা হবে, অ্যাসামিজও ইউজ করা হয়, বাট ইংলিশ মেজরলি ইউজ করা হয়।
তো ইংলিশটাকে আপনি নাকচ করতে পারবেন না। আর যেহেতু বেশিরভাগ আজকাল ছেলেমেয়েরা ইনক্লুডিং মি বলবো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, কারণ পেরেন্টসরা প্রেফার করে এরকম পড়তে। যদি আমার মা বাংলার অধ্যাপিকা ছিলেন কিন্তু আমাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, ট্রেডিশনাল মাইন্ডসেট আমাদের এটা। কিন্তু অনেক ছেলেমেয়েরা আছে যারা এবার ভার্নাকুলার মিডিয়াম বাংলা বা অ্যাসামিজ মিডিয়ামে পড়েও কিন্তু এক্সাম ক্র্যাক করেছে। ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট র্যাঙ্কার ইজ অলসো ফ্রম অ্যাসামিজ মিডিয়াম স্কুল, সরকারি বিদ্যালয় থেকে পড়াশোনা করে উনি প্রথম র্যাঙ্ক পেয়েছেন। তো আমি একটা কথাই বলবো, এখন ইন্টারনেটের জন্য রিসোর্স প্রচুর অ্যাভেলেবেল আছে, প্রচুর ওয়েবসাইটস বলুন, ভিডিওস বলুন, মেটেরিয়ালস বলুন পাওয়া যায়। আমি একটা কথাই বলবো, ইংলিশের প্রতি আমাদের বরাকের মধ্যে স্পেশালি আমি দেখেছি একটা ভীতি বা ভয় একটা আছে, যে ইংলিশ মানে এখানে ইউ ডোন্ট হ্যাভ টু স্পিক লাইক কমেন্টেটর, বা আপনাকে খুব ভালো করে লিটারারি ইংলিশ বলতে লাগবে না। শুদ্ধ কারেক্ট ইংলিশ যেখানে আপনি আপনার থটস বা আপনি যেগুলো ফ্যাক্ট শিখেছেন সেটাকে এক্সপ্রেস করতে পারছেন, এতটুকু দরকার। তো আমার মনে হয় সেটা ভালো করে কি পড়াশোনা করলে নিশ্চয়ই পারবে। বাট আমি একটা কথা বলবো, ইউজ দ্য ইন্টারনেট ভেরি ওয়েল, পেপারটা ভালো করে পড়ুন, এই দুটো করলেই ইংলিশ আরামসে শেখা যায়। তো অনেক কিছু আমরা আরও একটা জিনিস কিন্তু না বলে আমি পারছি না, বা জিজ্ঞেস করে পারছি না, সেই জায়গাতে টাইম ম্যানেজমেন্ট। যেহেতু প্রিপারেশনের ক্ষেত্রে একটি টাইম ম্যানেজমেন্ট থাকে, যেহেতু আপনি একজন প্রফেশনাল মানুষ, তারপরেও আপনি কিন্তু সেই টাইম ম্যানেজমেন্ট করেছেন। আর এক্সামে বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট, অনেকগুলো প্রশ্ন থাকে, সেই জায়গাতে স্বল্প সময়ের ভিতরে আপনার উত্তর দিতে হয়। সেই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বলেন আপনি। একদম ঠিক কথা বলেছেন আপনি। একটা তো হচ্ছে গিয়ে যে প্রিপারেশন টাইম ম্যানেজমেন্ট, সেটা লোক থেকে লোক ভ্যারি করতে পারে, সেটা সবাই নিজে ডিসাইড করতে লাগে। বাট এক্সাম হলে সবার জন্য একই টাইম থাকে। আর আমরা আজ পর্যন্ত হয়তো 3 ঘন্টায় 100 মার্ক বা 150 মার্ক ম্যাক্সিমাম লিখেছি, এখানে আমাদেরকে 1 ঘন্টায় 300 মার্ক, 3 ঘন্টায় 300 মার্ক লিখতে লাগছে। তো ইটস অলমোস্ট ট্রিপল। তো সেই জায়গায় কি করা যায়? তো প্রথম কথা হচ্ছে গিয়ে আমি একটা জিনিস বিশ্বাস করি যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। 300 মার্ক অ্যাটেম্প করে লাভ নেই, কোয়ালিটি সাফার করে। আমি যখন এক্সাম ফেস করেছি, যেটা ভুল আমি লাস্ট টাইম করেছিলাম, এবার আমি একটা জিনিস অ্যাজ পার মাই অ্যাডভাইস অফ সিনিয়র্স আমি নিলাম যে আমি 300 মার্ক অ্যাটেম্প করবো না, আমি অ্যারাউন্ড 280 অ্যাটেম্প করবো ভালো করে। কোয়ান্টিটি থেকে আপনি কোয়ালিটি প্রেফার করছেন। অ্যাবসলিউটলি, কারণ ওই লাস্টের 20 মার্ক করতে গিয়ে কী হয়, লাস্টের অনেকগুলো আনসার খারাপ হয়ে যায়। তো আমি ওটা নিলাম। আর সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়ে আমি নিজে পরীক্ষার আগে একটা জিনিস ফিক্স করে নিয়েছিলাম যে ফর 10 মার্ক কোয়েশ্চেন আমি এতটুকু সময় দেবো, ফর 5 মার্ক এতটুকু দেবো। সে আনসার কমপ্লিট হোক না হোক, আমি আই উইল ফিনিশ এন্ড মুভ অন টু দ্য নেক্সট আনসার। তো ওই জিনিসটা খুবই দরকার। না হলে কি হয়, একটা আনসার ভালো করে লিখতে গিয়ে টাইম বেশি ইউজ হয়ে যায়, তারা প্যানিক হয়ে যায়, প্যানিকে লোকেরা জানা জিনিস ভুলে যায়, পরেরগুলো সাফার করে। তো টাইম ম্যানেজমেন্ট আপনি বলার মতো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আর ঠিক মতো টাইম ম্যানেজমেন্ট করতে পারলে খুব ভালো। আর অনেক ছেলেমেয়েরা আছে হয়তো প্রিপারেশন আমার থেকে ভালো ছিল, বাট টাইম ম্যানেজমেন্ট না করে পরীক্ষার হলে আমি দেখেছি লোকেরা প্যানিক করেছে, কান্নাকাটি পর্যন্ত করেছে, বিকজ দে কুড নট কমপ্লিট। আনসার জানে, লিখতে পারেন টাইম মতো। সো ওটা খুবই দরকার। প্রফেশনাল যে কোচিং সেন্টারগুলো, এসিএস হোক, আপনি সিভিল সার্ভিস হোক, বা ইউপিএসসি এপিএসসির মধ্যে যাই হোক, সেই জায়গাতে অনেক সময় দেখা যায় আমাদের বরাক উপত্যকাতে বিশেষ করে সেই কোচিং সেন্টারগুলোর অনেক নেই বললেই চলে। বিশেষ করে ওইখানের এক্সপিরিয়েন্স যারা থাকে তারা গুয়াহাটিতে এসে করে। তো আপনি কি ভাবেন যে বরাকবেলিতে সেইভাবে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা আছে কি? আর যদি আছে তাহলে আমাদের বরাক উপত্যকার যারা পড়ুয়ারা আছেন তাদের কি, যেহেতু সেই জায়গাতে সেই রিসোর্সেসটা নেই, মানে কোচিং সেন্টারটি নেই, তো কি সেইখানে কি এপিএসসি বা সিভিল সার্ভিস যেগুলো এক্সাম আছে সেগুলো কি এখনও মানুষের সজাগতা হওয়া দরকার? দেখুন, এটা খুবই একটা মানে ইম্পর্ট্যান্ট টপিক আমি ফিল করি। কোচিংয়ের উপরে আমি একটা কথা বলতে পারি। দেখুন, কোচিংটা হচ্ছে গিয়ে ইট ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। কিন্তু আমি জেনারেলি যদি আমি বলি, কোচিংয়ের এমন না যে কোচিং না হলে পরীক্ষা পাস করা যায় না, বা কোচিং ইজ নট অ্যাবসলিউটলি নেসেসারি। ঠিক আছে, কোচিং মানে কিন্তু অনেক রকমের থাকে। কোচিং সিনিয়র থেকে হতে পারে, স্যার থেকে হতে পারে, সাবজেক্ট বেস হতে পারে। বাট আপনি যেটা বলছেন যে একটা ইনস্টিটিউটের কথা বলছেন, সেটা আমার মতে কিন্তু দরকারি না, যদি আপনি ইন্টারনেট ইউজ করতে পারেন। ইন্টারনেট হলে ইউ হ্যাভ এভরিথিং। আর বরাক ভ্যালিতে একটা জিনিস হয়, কোচিং ইনস্টিটিউটে গেলে যেটা আমি খুব ফিল করি, একটা ভালো কোচিং ইনস্টিটিউট যেটার নাম আছে রিনাউন্ড, শুধু অ্যাডভার্টাইজমেন্ট দেখে না কিন্তু বেসড অন সিনিয়র যারা ক্লিয়ার করেছে কিনা, ওই রকম ধরনের ইনস্টিটিউটে গেলে একটা জিনিস কি হয়, হয়তো যেটা 3 অ্যাটেম্প্ট লাগে ওটা 1 অ্যাটেম্প্টে হতে পারে, বিকজ ভালো টিচার্সের গাইডেন্স পাওয়া যায়। অনেক জিনিস শর্টে বোঝা যায়, যে জিনিসগুলো ভুল করে নিজে শেখা যায় সেটা হয়তো একদিনের মধ্যে শেখা যেতে পারে। তো ওই ক্ষেত্রে ডেফিনেটলি ইট ক্যান অ্যাক্ট এজ এ ক্যাটালিস্ট, আপনার প্রসেসটা স্পিড আপ করতে পারে।
বাট এমন না যে ইট ইজ লাইক এ লাইফ সেভিং ড্রাগ, নিতেই লাগবে সেটা কথা না। SOS এক্স্যাক্টলি, সো ইটস লাইক এ সাপ্লিমেন্ট। আচ্ছা। আপনি যদি ইচ্ছে নিতে পারেন, যদি দরকার ফিল করে নিতে পারেন, না নিলেও কথা না। সেকেন্ড পয়েন্টটা রিগার্ডিং অ্যাওয়ারনেস ইন বরাক ভ্যালি, এটা আমি অ্যাবসলিউটলি ফিল করি, বলতে কোনো দ্বিধা নেই আমার, যে বরাক ভ্যালিতে সিভিল সার্ভিস এর ক্ষেত্রে অ্যাওয়ারনেস প্রচণ্ড কম। আর যদি থাকেও একটা পারসেপশন আছে যে আমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে লাগবে, বা আমাকে খুব ভালো রেজাল্ট হতে হবে, বা আমাকে দিল্লি যেতে লাগবে, বা গুয়াহাটি যেতে লাগবে, বা আমি হয়তো কোনো বড় ইনস্টিটিউট থেকে পড়িনি, NIT থেকে পড়িনি, কটন থেকে পড়িনি, আমি হয়তো GC কলেজ থেকে পড়েছি, বা নর্মাল কোনো রুরাল কলেজ থেকে পড়েছি, আমার দ্বারা পসিবল না। এটা একটা অ্যাবসলিউট মিথ ক্রিয়েট করে রেখেছে, যার উপরে অনেক কোচিং সেন্টার কিন্তু এই ইনসিকিউরিটিটাকে এক্সপ্লয়েট করছে। যে ইউ হ্যাভ নট গন টু IIT, IIM অর বিগ কলেজ, তো আপনি আমার কাছে আসুন, আমরা বানিয়ে দেবো আপনাকে, সেই ভয়টা দেখিয়ে দিচ্ছে। অ্যাবসলিউটলি। সো এই ইনসিকিউরিটির উপরে হচ্ছে। আর একটা জিনিস আমি খুবই কনসার্ন, যে অনেক দেখুন এই যে কোচিং ইন্ডাস্ট্রিটা, ইট ইজ এ আনরেগুলেটেড ইন্ডাস্ট্রি। কোচিং ইনস্টিটিউট করার জন্য কোনো অ্যাফিলিয়েশন দরকার পড়ে না, টিচারকে পড়ানোর জন্য কোনো ডিগ্রি দরকার পড়ে না, সো ইটস আনরেগুলেটেড। সো অনেক জায়গায় কোচিং ইনস্টিটিউট, স্পেশালি বরাক ভ্যালিতে আমি বলবো, এরকম ইনস্টেন্স আমি দেখেছি, অনেক কোচিং ইনস্টিটিউট আছে যারা হয়তো প্রপারলি কোয়ালিফাইড না। সো ইন দ্যাট কেস ওরা কিন্তু হার্ম বেশি করে। আর সেই হার্মটা কীরকম হয়, প্রথম তো স্টুডেন্টের হার্ম হলো যে অ্যাডমিশন নিয়েছে, ও হয়তো ক্লিয়ার করতে পারে না, আর অন্য যে ফ্রেন্ডসরা আছে ওদের মধ্যে একটা ভয় চলে আসে, যেহেতু কোচিং করেও করতে পারলো না, আমি কিরকম পারবো। তো যদি ইনস্টিটিউটে নেন, আপনি নিন, খুব ভালো কথা, দেখে পরখে সবাইকে জিজ্ঞেস করে ভালো করে তখন নেবেন। কনফিডেন্স ম্যাটারস, আপনার নিজের সেলফ কনফিডেন্স থাকতে হবে প্রচণ্ডভাবে। তো এবার কিন্তু আমি আপনার একদম পার্সোনাল কিছু জিনিস জানবো, যে আপনার পরিবারে বর্তমান কতজন, পরিবারে কে কে আছে? পরিবারে তো দেখুন, আই এম দ্য অনলি সান, তো আমার মা বাবা দুজনেই মারা গেছেন ইন এনি কেস, বাট আই এম এনগেজড টু মাই ফিয়ান্সে, উই আর সাপোজ টু গেট ম্যারিড সুন। তো বাস আমি এখন প্র্যাকটিক্যালি, এখন বলতে গেলে ট্রেডিশনালি আমি একাই আছি। আর বর্তমান আপনার বয়সটি যদি আমরা, আমি 29। তো আপনি 29 বছর বয়সে এতটুকু এগিয়ে গিয়েছেন। এবারে কিন্তু আমরা একদম শেষেই আসছি, তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার স্বপ্ন কি? বর্তমানে আপনি কোয়ালিফাই করেছেন, ভালো র্যাঙ্কও পেয়েছেন, আপনি কি চান যে আপনি কোন জায়গায় পোস্টিং, যদি সেই কোন ডিপার্টমেন্টে বা কোন বিভাগে আপনি যদি কাজ করেন, তাহলে আপনি নিজেকে ভালো মানে উত্তম মনে করবেন? দেখুন, আমি একটা কথা আমার হয়তো বলা হয়নি এখানে, যে আমি কিন্তু এই সিভিল সার্ভিসে কোচিং করতে, আমি জাস্ট একটু 2 মিনিট নিচ্ছি এক্সট্রা, আমি কিন্তু দুটো ভালো ভালো গভর্নমেন্ট চাকরি ছেড়ে এসেছি কিন্তু আমি। লোকেরা নর্মালি রান টুয়ার্ডস গভর্নমেন্ট জবস, আমি দুটো ভালো, আমি এর আগে ইলেকশন কমিশন এবং গুয়াহাটি হাইকোর্ট দুটোর সঙ্গে ভালো চাকরি করতাম, বাট আমি দেখলাম যে প্রিপারেশনে আমার হয়তো হ্যাম্পার হচ্ছে, তো আমি একটার পর একটা দুটো চাকরি ছেড়ে আমি আমার পড়াশোনায় ঘুরে আসলাম, আর সেই প্রসেসে আমি লোককে পড়ালামও। তো আমার এডুকেশন সত্যি কথা বলতে গেলে ইজ সামথিং আই রিয়েলি এনজয়। তো আমার পোস্টিং তো অফকোর্স যেটা গভর্নমেন্ট দেবে সেটা করতেই লাগবে, পুরো আসামে যেখানে দেবে পোস্টিং আমি ওটা মানে উইথ ফুল রেসপেক্ট আমি করব। প্রথম পোস্টিং আমাদের হয় জেনারেলি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে হয়, কারণ ল্যান্ড লজ থাকে, ল অ্যান্ড অর্ডার থাকে, এগুলো ট্রেনিং হয়, বা প্রথম কিছু বছর এখানে নর্মালি একটা ফ্লোতে যায় মোটামুটি, তারপর অফকোর্স ডাইভার্সিফাই হয়। তো আই এনজয়েড ওয়ার্কিং ইন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, খুব এনজয় করেছিলাম, ছাড়তে হলো বিকজ অফ প্রিপারেশন, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু সার্ভ ইন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আমি একটা কথা আপনাকে বলে রাখি, যে গত 2 সপ্তাহে কিন্তু আমার প্রচুর কলস এসছে স্টুডেন্টস থেকে, অ্যাসপিরেন্টস থেকে, আর আমি এতদিন পর্যন্ত এডুকেশন জড়িত ছিলাম, এখন থ্যাঙ্কস টু অনলাইন টেকনোলজি সেটা আমি ছাড়বো না, আমি খুব তাড়াতাড়ি আমি অ্যাকচুয়ালি একটা ব্লগ ক্রিয়েট করছি, স্পেশালি ফর স্টুডেন্টস অফ বরাক ভ্যালি, যেখানে আমার সব মেটেরিয়াল সব আমি শেয়ার করছি সবার সাথে। আমি কিছু ফ্রি ওয়েবিনারও আমি অর্গানাইজ করবো ফ্রম টাইম টু টাইম, যাতে অ্যাটলিস্ট আমি করতে পারি। সো ড্রিম জব বলতে গেলে এটা আমার অফকোর্স প্রফেশন, বাট আই থিঙ্ক মাই ড্রিম জব ইজ স্টিল টু গাইড অ্যান্ড মোটিভেট স্টুডেন্টস। মানে স্টুডেন্টের সাথে আপনার সেই সম্পর্কটা বজায় রাখা, সেটাই আপনার, এটাই আমার অক্সিজেন। তো যদি ধরেন, আশা করি ঈশ্বর আপনার সেই আশাগুলো পূরণ করে, যদি ধরেন কোনো সময় যদি আপনি শিক্ষা বিভাগের মধ্যে আপনাকে কোনো পোস্টিং দেওয়া হয়, বা আপনি কোনো উচ্চপদস্থ পদে আসেন, যদি ধরেন কোনো বরাক ভ্যালির কোনো ডিস্ট্রিক্টের মধ্যে হন, বা সেই ক্ষেত্রে আপনাকে যদি দেওয়া হয়, তাহলে আপনি বরাক ভ্যালির, বিশেষ করে আমি যেহেতু আপনি বরাকের সন্তান, আপনি করিমগঞ্জের সন্তান, বিশেষ করে আমরাও নিজেও বরাকের সন্তান, তো আমি সেই ক্ষেত্রে আমি বরাক ভ্যালিকে বিশেষ করে বলছি যে বরাকের শিক্ষা নিয়ে আপনি কি করতে ইচ্ছুক, যে আগামী দিনে যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি সেটা করবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, ভেরি বিউটিফুল কোয়েশ্চেন। আমি একটা কথাই বলবো, দেখুন বরাক ভ্যালি ছেলেমেয়েদের সব জায়গার, বাট স্পেশালি বরাকের কথা যেটা বলছি, আমিও বরাকের ছেলে, করিমগঞ্জের ছেলে,
আমাদের ট্যালেন্টের কোনো কমি নেই। আর আমি একটা বিশ্বাস করে সবসময় বলি যে বরাক ভ্যালি স্টুডেন্টসরা খুব ফাইটার থাকে, দে আর রেডি টু ফাইট এট এভরি মোমেন্ট। সে না পারলেও সে 10 বার ফাইট করবে, জিজ্ঞেস করবে। তো মানে জজবা এনার্জিটা কোনো কমি নেই। একটা জিনিসই আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে কনফিডেন্স। আর কনফিডেন্স কেন? বিকজ ল্যাক অফ ডেভেলপমেন্ট বলতে পারেন বা হিস্টোরিক্যাল ফ্যাক্টর বলতে পারেন, আমাদের একটা কনফিডেন্স, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স থাকে, হীনমান্যতা একটা বোধ থাকে আমাদের। তো আমার সবচেয়ে বড়, যদি আমি এরকম কোনো পজিশন পাই বা পার্সোনাল ক্যাপাসিটিতেও, আমি একটা জিনিসে কাজ করব, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস রেজ করা, যে কী কী অপরচুনিটিস আছে। শুধু সিভিল সার্ভিস নয়, আমার অনেক স্কুলের ফ্রেন্ডস, কলেজের ফ্রেন্ডস ভালো ভালো অন্য জায়গাতেও কাজ করছে, তো ওগুলো নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ওই কনফিডেন্স আনা যে नहीं मैं भी कर सकता हूं। আজকে আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা দেখছেন আমাকে, যদি আমি করতে পারি তাহলে 10 জন নিশ্চয়ই করতে পারবে। তো ওই জিনিসটা খুব দরকার, ওই এনভায়রনমেন্টটা যেটা বলেছিলাম, ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা খুব দরকার। ক্যারিয়ার কাউন্সেলিং এর অ্যাওয়ারনেসটা খুব অ্যাবসলিউটলি দরকার। অ্যাবসলিউটলি। তো আমি আমাদের প্রাইম নিউজ দিয়ে আমি আমাদের বরাক উপত্যকায় বিশেষ করে যতগুলো কলেজ আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, শুধু কলেজ বলে নয়, হায়ার সেকেন্ডারি স্কুলও বলেন যদি বা হাই স্কুলও যদি বলেন, আমি আমার এই প্রতিবেদন দিয়ে আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই যে কেরিয়ার কাউন্সেলিংয়ের অ্যাওয়ারনেস, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখুন বা অন্যান্য জায়গায় আজকাল বিশেষ করে কলেজের যে কোনো একটি যদি কোনো একটি অ্যাক্টিভিটিস হয়, কোনো একটি প্রোগ্রাম হয়, তো বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। তো আমি সেই বিষয়ে আমি অনেক দেখেছি বা অনেক খাটছি। কিন্তু আমাদের বিশেষ করে বরাক ভ্যালির যতগুলি কলেজ আছে, আমি কাউকে কিন্তু কোনো ব্লেম করছি না, আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি যে কেরিয়ার কাউন্সেলিং অ্যাওয়ারনেসের জন্য আপনারা একটু বিশেষ করে ভালো করে কাজ করুন, যাহাতে কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে সেই পড়ুয়ারা নিজের থেকে যাচাই করতে পারে যে আগামী দিনে আমি কোন দিকে গেলে বা আমি কোন জিনিসটা আমি যদি পড়ি তাহলে আমার জন্য ভালো হবে। তো আমি আবারও আপনার কাছে আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের দর্শকদের দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি এবং আমি প্রাইম নিউজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই যে আপনি ভালো র্যাঙ্ক পেয়েছেন এবং ভালো জায়গায় আপনার যে ড্রিম জব যেটি আছে সেটি সাকসেস হোক এবং আপনি জীবনে সফলতা অর্জন করুন। আর সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রাইম নিউজের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ, আমারও খুব ভালো লেগেছে। আর আপনারা একটা ভালো মেসেজ সবাইকে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদের পুরো টিমকে অভিনন্দন আর ধন্যবাদ। তো আজকে আমাদের প্রাইম নিউজ আসামের এই বিশেষ প্রতিবেদনে আমাদের সাথে ছিলেন অনুরাগ রুদ্র মহাশয়। উনি 2018 বছরের এপিএসসিতে আসামের মধ্যে 8ম স্থান পেয়েছেন এবং সেই ক্ষেত্রে ওনার আগামী দিনে কোন জায়গায় কী ভালো পোস্টিং হবে আশা করি, সেটাই আমরা কামনা করি এবং উনি আরও এগিয়ে যান, যাহাতে আমাদের বরাকের গর্ব হয়ে ওঠেন। আজকের দিনেও উনি বরাকের গর্ব আছেন, আশা করি সেই বরাকের একজন সন্তান আরও এগিয়ে যান, সেই কামনা করে আমি প্রাইম নিউজ আসামের সব দর্শককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। জয় হিন্দ।